উলপুর জমিদার বাড়ি গোপালগঞ্জের উলপুর উপজেলায় অবস্থিত। এটি গ্রিন ভিলেজ পার্ক নামেও পরিচিত এবং এটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে আধুনিক জমিদার বাড়িও বটে। প্রায় 200 একর জায়গার উপর অবস্থিত বাংলাদেশের এই আধুনিক জমিদার বাড়িটি দেখতে গিয়েছিলাম। প্রথমে ঘুরে আসি মাদারীপুর জেলা। মাদারীপুর জেলার সুকুনি লেক ঘুরে চলে যাই গোপালগঞ্জের উলপুর উপজেলা অবস্থিত এই উলপুর জমিদার বাড়িতে। এবারের ভ্রমণ সঙ্গী ছিলেন রায়হান ভাই, যার সাথে আমি বরিশাল, পাবনা এবং সিরাজগঞ্জ ও মাদারীপুর জেলা ঘুরেছি। চলুন তাহলে এবারের উলপুর জমিদার বাড়ি ভ্রমণ গল্পটি শুরু করা যাক। আমার এই ইউটিউব চ্যানেলে আগত নতুন অতিথিদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার। মাদারীপুর জেলা থেকে আমরা বাস যুগে চলে আসি উলপুর বাস স্ট্যান্ডে। এরপর উলপুর বাস স্ট্যান্ড থেকে একটি অটোতে করে আমরা সরাসরি চলে যাই উলপুর জমিদার বাড়িতে। এরপর মেইন গেটের বাইরে থেকে টিকিট সংগ্রহ করে আমরা ভিতরে প্রবেশ করি। টিকিটের বর্তমান মূল্য জনপ্রতি 20 টাকা করে। মেইন গেট দিয়ে প্রবেশের পর হাতের দুই পাশে পড়ে সবুজে মোড়ানো গাছপালা। গোপালগঞ্জ জেলার উলপুর উপজেলায় অবস্থিত এই উলপুর জমিদার বাড়িটি বাংলাদেশের একটি আধুনিক জমিদার বাড়ি। কেন এটিকে আধুনিক জমিদার বাড়ি বললাম তার কারণ হলো এখানের যেই বাড়িটি রয়েছে সেই বাড়িটি দেখে কখনোই মনে হবে না এটি কোনো জমিদার বাড়ি। অর্থাৎ বর্তমানে যে সকল জমিদার বাড়ি রয়েছে সেগুলো দেখলেই বোঝা যায় যে সেখানে জমিদার বাড়ি ছিল, কিন্তু এই উলপুর জমিদার বাড়ির অবকাঠামোগত দিক থেকে তা কখনোই মনে হয় না। প্রায় 200 একর জায়গার উপর 1900 শতকে এখানে জমিদার বাড়ি প্রতিষ্ঠা করেন তৎকালীন জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরী। জমিদার প্রীতিশচন্দ্র রায়চৌধুরী একজন রাজকর্মী ছিল বলে জানা যায়। রাজা বল্লাল সেনের আমলে হিন্দু ধর্মাবলম্বীরা এই জেলার পূর্ব পাশে প্রথম বসবাস শুরু করে। 19বিংশ শতাব্দীর দিকে এই অঞ্চলটি রানী রাসমণি জমিদারির স্টেটের অন্তর্ভুক্ত ছিল, ফলে এখানে অনেক জমিদারি স্থাপনা গড়ে ওঠে। কালের বিবর্তনে জমিদারি প্রথা বর্তমানে বিলুপ্ত হলেও জমিদারদের স্থাপনাগুলো আজও ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ইতিহাস থেকে জানা যায় উলপুরের জমিদাররা 100 ঘর শরিক ছিলেন। বর্তমানে এই জমিদার বাড়ি কমপ্লেক্সের ভিতরে একটি মিনি শিশু পার্কও রয়েছে, যা বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয়। উলপুর জমিদার বাড়িতে তৎকালীন সময়ে নাটঘর, ছোট বাবুর বাড়ি, মেজ বাবুর বাড়ি ও শ্মশান ছিল। 1947 সালে দেশভাগের পর তৎকালীন জমিদার পরিবার নিয়ে কলকাতা চলে যায় আর তাদের রেখে যাওয়া বাড়িটি চলে যায় সরকারি খতিয়ানে। বর্তমানে জমিদার বাড়িটির পিছনে একটি পুকুর রয়েছে। পুকুরের চারপাশে রয়েছে সুন্দর ওয়াকওয়ে। জানা যায় গ্রামে তৎকালীন জমিদারদের 365টি ভবন ছিল, তবে বর্তমানে উলপুর গ্রামে জমিদারদের ব্যবহৃত দোতলা বিশিষ্ট কয়েকটি ভবন টিকে আছে। তবে এসব ভবন বর্তমানে সাব পোস্ট অফিস, তফসিল অফিস, স্বাস্থ্যকেন্দ্র হিসাবে ব্যবহৃত হচ্ছে। আর যেমনটা বলছিলাম, বর্তমানে যেটি উলপুর জমিদার বাড়ি হিসাবে পরিচিত সেটি একটি পার্ক হিসাবে ব্যবহৃত হচ্ছে। উলপুরের জমিদারদের রেখে যাওয়া অনেক স্থাপনাই অযত্ন এবং অবহেলার কারণে ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখানে পিপি হাই স্কুল হিসেবে ব্যবহৃত ভবনটি বর্তমানেও বেশ ভালো অবস্থায় রয়েছে। তৎকালীন সময়ে উলপুর জমিদারদের ব্যবহৃত ভবনগুলোর স্থাপত্যশৈল এবং কারুকাজের দৃশ্য এখনও নয়নাভিরাম। আপনারা যদি কেউ গোপালগঞ্জ জেলা বেড়াতে আসেন তাহলে এখানের উলপুর উপজেলায় অবস্থিত গ্রিন ভিলেজ পার্ক ও উলপুর জমিদার বাড়ি ঘুরে দেখে যাবেন। বর্তমানে পদ্মা সেতুর সাহায্যে ঢাকার সাথে গোপালগঞ্জের যোগাযোগ ব্যবস্থা সড়ক এবং রেল দুই পথেই ভালো হয়ে গিয়েছে। ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল ও গুলিস্তান থেকে অনেক বাস সরাসরি গোপালগঞ্জ সদরে আসে। গোপালগঞ্জ সদরে নেমে সহজেই চলে আসা যায় উলপুর জমিদার বাড়িতে। আর ট্রেনে আসতে চাইলে আপনাদেরকে নামতে হবে কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশনে। বর্তমানে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে 2টি ট্রেন পদ্মা সেতু হয়ে কাশিয়ানী জংশন রুটে যাতায়াত করছে। কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশনে নেমে কাশিয়ানী বাস স্ট্যান্ড এসে একটি
বাসে করে চলে যাবেন পুলিশ লাইনে এবং পুলিশ লাইন নেমে একটি অটো বা সিএনজিতে করে সহজেই চলে আসতে পারবেন উলপুর জমিদার বাড়িতে। কাশিয়ানী রেলওয়ে স্টেশনটি বর্তমানে সংস্কার করা হয়েছে এবং সংস্কারের পর স্টেশনটি অপরূপ সুন্দর একটি রেলওয়ে স্টেশন হিসাবে দাঁড়িয়ে আছে। কালুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেল লাইন তৈরি করা হয় 1932 সালে। তৎকালীন সময়েই কাশিয়ানী রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়। 2018 সালে এখান থেকে গোবরা পর্যন্ত রেল লাইন তৈরি হলে এটি জংশনে পরিণত হয়। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই, মানে বরাবরের মতো বলবো না, অনেক ট্যুরের মতোই আজকে আমার ট্যুর পার্টনার হয়েছে রায়হান ভাই। আসসালামু আলাইকুম। তো আসলে আজকে আর কি আমরা মানে দুইটা জেলা ঘুরছি আর কি, মাদারীপুর আর হচ্ছে গোপালগঞ্জ। তো মানে আর কি গোপালগঞ্জের যে উলপুর জমিদার বাড়ি আছে সেটা হচ্ছে আপনাদেরকে এতক্ষণ মানে আর কি দেখানোর চেষ্টা করেছি। তো এই ট্যুরটা আসলে আমাদের জন্য খুব একটা মেমোরেবল ছিল। রেহান ভাই কিছু বলেন, মানে কিসের জন্য মেমোরেবল ছিল এটা হচ্ছে আপনি বলেন। আমরা মানে এই ট্যুরের মধ্যে যেটা হয়েছে যে আমাদের প্রতিটা জায়গাতে প্রতিটা ক্ষেত্রে আমাদের হচ্ছে সবগুলা কাজ একদম আনপ্রেডিক্টেবল ছিল। মানে আমরা কোনো কিছু আগে থেকে ধারণা করতে পারি নাই, বলতে গেলে প্রতিটা জিনিস আমাদের হচ্ছে হয়ে যাচ্ছিল। মানে আমরা এটা করতে যাব, এইটা হয়ে যাচ্ছে, এইটা এইভাবে হচ্ছে, এটা এইভাবে হচ্ছে, আমরা নিজেরা মানে কোনো প্ল্যানিং এর মধ্যে কিছু ছিল না। আর হচ্ছে বলতে গেলে পরিস্থিতি আমাদেরকে সব জায়গাতে নিয়ে যাচ্ছিল, যেটা মানে আমাদের এক একটা জায়গায় পৌঁছানোর পরে মনে হচ্ছিল যে এই আমরা পৌঁছায় গেছি, এত বড় একটা অ্যাচিভমেন্ট হয়ে গেছে আমাদের জন্য। মানে এটা খুবই ইন্টারেস্টিং ছিল, যেটা আমরা হয়তো বলে বুঝাইতে পারবো না। আপনারা হয়তো যখন মানে এইভাবে ট্যুর দিবেন, আপনাদের সাথে সব অটোমেটিক হইতে থাকবে, তখন আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই ফিলিংটা কি রকম। আর আমার পিছনে একটা জিনিস, মজার জিনিস দেখে, এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটু, মানে ওই আমার একটু এই সাইডে নেন, এই যে এখানে যেটা হচ্ছে একটু এই যে দেখেন মেঘটা দেখেন কত সুন্দর লাগছে। হ্যাঁ, এটা তো আসলে ক্যামেরাতে অত বেশি বোঝা যায় না, কিন্তু নিজ চোখে যখন আসলে একটা মানুষ দেখবে তখন এটার আসল সৌন্দর্যটা আসলে বোঝা যাবে। এটা আসলে কতটা সুন্দর আপনারা যখন ভ্রমণ করবেন এরকম বিকালবেলা খুব ভালো লাগবে, 5টা 5:30টার দিকে। এটা হচ্ছে একটা মানে বলতে গেলে আবহাওয়াটাও ঠান্ডা থাকে, তারপর হচ্ছে মেঘ এরকম থাকে, যদি বৃষ্টি থাকে আরো বেশি বেটার হয়। এটা আপনারা যখন ভ্রমণ করবেন তখন হয়তো বুঝবেন। তো এই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো যত বেশি পারেন ভ্রমণ করার জন্য। এইটাই আর কি। আর ভাইয়ের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ উনি রেগুলার এই ধরনের ভিডিও কন্টেন্ট আপনাদের জন্যই দিতে থাকেন। তো ওনাকে সাপোর্ট করার চেষ্টা করবেন সবাই। যে আর যেটা হয়েছে যে এখন কিন্তু ঢাকা থেকে গোপালগঞ্জ আসাটা কিন্তু অনেক ইজি হয়ে গিয়েছে আর কি। যেটা হয়েছে যে মানে সড়ক পথে হোক আর হচ্ছে রেল পথে হোক, এটাও অনেক ইজি হয়ে গেছে। রেলে হচ্ছে কাশিয়ানী জংশনে নেমে খুব সহজে গোপালগঞ্জ জেলাটা এক্সপ্লোর করা যায় আর কি। তো আপনারা চাইলে হচ্ছে ট্রেনেও আসতে পারেন এবং কি বাই রোডেও আসতে পারেন আর কি। তো মানে কি বলবো, আর ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, মানে আমাদের সাথে সাথে আপনারাও অপেক্ষা করতে থাকুন। ধন্যবাদ। কিছুক্ষণ সময় অপেক্ষার পর বিকেল 5:25 ঢাকাগামী রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি কাশিয়ানী জংশনে পৌঁছায় এবং আমাদের নিয়ে পদ্মা সেতু হয়ে খুব দ্রুত গতি নিয়ে ছুটতে থাকে ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। বর্তমানে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে সকাল 10:45 রূপসী বাংলা এক্সপ্রেস ও রাত 8টায় জাহানারাবাদ এক্সপ্রেস কাশিয়ানীর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং কাশিয়ানী রেলওয়ে স্টেশন থেকে বর্তমানে সকাল 7:44 জাহানাবাদ এক্সপ্রেস ও বিকেল 5:11 রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। আর যেমনটা বলছিলাম, বর্তমানে ট্রেন দুটি অনেক দ্রুত গতি নিয়ে পদ্মা সেতু দিয়ে চলাচল করে। আপনারা যদি সড়কের যানজটের ঝামেলা এড়িয়ে যেতে চান তাহলে এই রুটগুলোতে আপনারা এই দুটি ট্রেন ব্যবহার করতে পারেন। এতে করে আপনাদের মূল্যবান সময়গুলো বেঁচে যাবে। আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহ তাআলার ইচ্ছায় গোপালগঞ্জ জেলা ভ্রমণের মধ্য দিয়ে আমার বাংলাদেশের 62টি জেলা ভ্রমণ সম্পূর্ণ হয়। সব কিছু ঠিক থাকলে খুব দ্রুতই আমার বাংলাদেশের 64টি জেলা ভ্রমণ সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। সকলে দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো দর্শনীয় স্থানে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি আবেশ ইন্তেশার অনেক বিদায় নিচ্ছি।